আজ থেকে 3 যুগ আগে গ্রাজুয়েশন করেও আমার কারো সরকারি চাকরি হয়নি। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমার গ্রামের স্কুল, মফস্বল শহরের কলেজ, ক্লাস 1 টু ইন্টারমিডিয়েট পর্যন্ত ক্লাসে আমি মেধায় প্রথম ও দ্বিতীয়র মধ্যে ছিলাম। 1987 সালে পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষায় বৃহত্তর পটুয়াখালী জেলায় রিটেনে 2 জন টিকেছিলাম। কোনো এক অদৃশ্য কারণে শেষ পর্যন্ত আমার চাকরিটা হয়নি। এভাবে আরো একটি চাকরি, তারপর হতাশ হয়ে 20 বছর আমি বিভিন্ন কোম্পানির চাকরি করার পরে নিজে ব্যবসা শুরু করলাম। শুরুটা ভালোই ছিল, কিন্তু ব্যবসা শুরুর 1 বছর পরে করোনা। করোনা পরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। তারপর থেকে বর্তমান অবস্থার কথা বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা সবাই ভুক্তভোগী। আমার অবস্থা এখন নুনান্তে পান্তা ফুরায়। এই অবস্থাকে নিয়তি বলবো না বৈষম্যমূলক কোটার শিকার বলবো, আমি নিজেও জানি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1976 সাল পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ হতো। 1986 সালের শেষে তা 40% উন্নীত হয়। 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 45, বর্তমান সময় পর্যন্ত মাত্র 44% মেধার ভিত্তিতে নিয়োগ হয়। 30% মুক্তিযোদ্ধা কোটা সহ বাকি অন্যান্য কোটা মিলে 56% নিয়োগ দেওয়া হতো কোটা ভিত্তিক। যে 56%-এর কোটায় আমি পড়ি না। যদিও মুক্তিযুদ্ধ চলাকালীন আমি শিশু হলেও কিছুটা মনে পড়ে। মুক্তিযুদ্ধের সময় আমার বাবা দীর্ঘদিন পালিয়ে থাকার কারণে আমার দাদিকে দিনের পর দিন কাঁদতে দেখেছি। আমাদের দুর্ভাগ্য, বাবা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট সংগ্রহ করেননি, তাই হয়তো আজ আমরা মুক্তিযুদ্ধের সন্তান না। এসব নিয়ে দেশে এখন অনেক বিতর্ক, থাকছে সব কথা। এবার আসি হিসেব নিকাশে। ধরে নিলাম দেশে যদি 1,86,000 মুক্তিযোদ্ধা হয়ে থাকে, তাহলে শতকরা হিসেবে মাত্র তা 0.24%। বংশ পরম্পরায় এদের নাতি নাতনি পর্যন্ত কোটা ছিল 30%। বাকি 24% হিসাব আমরা অনেকেই খুঁজিনি। যদিও সব দলীয় সরকারের আমলেই রিটেনে টেকার পরও থাকে দলীয় বিবেচনায় পুলিশ পর্যবেক্ষণের ব্যাপার। কাকে চাকরি দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, তারপরে কত শতাংশ সত্যিকারের মেধা কোটায় নিয়োগ হয় তা একমাত্র আল্লাহ জানে। এই যদি হয় হিসেব, তাহলে গ্রামের অজপাড়া গায়ের একজন গরিব মানুষের সন্তান, যে কিনা ঠিক মতো খাবার পায় না, যে ভালো স্কুলে ভালো শিক্ষকের কাছে পড়তে পারে না, প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জাম কিনতে পারে না, যারা চাকরির জন্য ঘুষ দিতে পারে না, যাদের মামু খালু নেই, কোনো লবিং নেই, এত বঞ্চনার মধ্যে থেকেও কিভাবে একটি ছেলে বা কিভাবে একটি মেয়ের মেধা কোটায় চাকরি করে? প্রশ্ন রাখছি দেশের কর্তা ব্যক্তিদের কাছে, যারা দেশের আইন প্রণেতা, নীতি নির্ধারক, যারা এই কোটার দাবির বিপক্ষে বা নিষ্ক্রিয় ছিলেন। যদিও একটি সরকারি চাকরি পাওয়া জীবনে সব থেকে বড় ব্যাপার নয়, তবে আমাদের মতো এই গরিব দেশে একটি সরকারি চাকরি মানে সোনার হরিণ, যা আমি ব্যবসা করতে এসে হাড়ে হাড়ে টের পেলাম। কারণ এদেশে একজন সৎ ব্যবসায়ী হয়ে টিকে থাকা খুবই কঠিন, যেখানে প্রতিটি পদক্ষেপে করাপশন, সেখানে কোথাও না কোথাও সিস্টেম মেনে না নিলে বা সিস্টেম না করলে টিকে থাকা খুবই মুশকিল। যাই হোক, বাবা মায়ের স্বপ্ন ছিল বড় ছেলে বিএমএ পাশ করে সংসারের হাল ধরবে, ছোট ভাই বোনদের উচ্চ শিক্ষা করাবে, সংসার সুখের বন্যায় ভাসাবে। শত চেষ্টা করে বাবা মায়ের সে স্বপ্ন পূরণ করতে পারেনি। তারা চলে গেছেন দুনিয়া ছেড়ে। এখন সংসারের বোঝা অনেকটা আমার ঘাড়ে। প্রাকৃতিক নিয়মে হয়তো আমার ঘাট থেকে একদিন এই বোঝা নেমে যাবে। সত্যি কথা বলতে, স্বাধীনতার 53 বছরেও দেশটা এখনো পিছু হাঁটছে। আমাদের বাপ দাদারা যে তিমিরে ছিলেন, আমরাও সেখানেই আছি। সাধারণের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন দেখি না। গরিব আরো গরিব হচ্ছে, মধ্যবিত্ত গরিব হওয়ার দিকে যাচ্ছে। তবে যারা সোনার কাঠির ছোঁয়া পেয়েছেন, তারা ধনী থেকে আরো ধনী হচ্ছেন। আপাতত সিস্টেম বদলে যাওয়ার কোনো আশাব্যঞ্জক দিক দেখতে পাচ্ছি না। তবে প্রাকৃতিক নিয়মে হলেও কখনো না কখনো সিস্টেম বদলাবেই, এই আশায় পথ চেয়ে আছি। ভালো থাকবেন, এই শুভকামনায় ধন্যবাদ।